লোকটা রিফাত সাহেবের সামনে এসে দাঁড়িয়ে বলল, ভুল করে ফেললি, তুই আমাকে ডেকে অনেক বড় ভুল করলি। আমি মৃত ছিলাম, ভালোই ছিলাম, জাগিয়ে দিবি। রিফাত সাহেব থর থর করে কাঁপছে, ভয়ে তার শরীরের সমস্ত লোম দাঁড়িয়ে গেল। তিনি লক্ষ্য করলেন ধীরে ধীরে অবয়বটা আরো দানবীয় আকার ধারণ করল, আর খুব দ্রুত এসে রিফাত সাহেবের শরীরে প্রবেশ করে বলে উঠল, ভৌতিক দুনিয়া। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। লিখেছেন, আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন, ভালোর তলেই আছেন। আমার নাম নয়ন শাহরিয়ার। আশা করি আজকের এই জিন গল্পটি আপনার কাছে ভালো লাগবে। যদি জিনের ঘটনাটি ভালো লাগে আপনি পড়ে শোনাবেন। শুরু করছি আমার সংগৃহীত একটি নতুন স্টোরি। মসজিদের সামনে ডান বাঁশে দুটো 20 টাকার নোট ফেলতে যাব, এমন সময় পেছন থেকে এক বুড়ো লোকের আওয়াজ পেলাম, ওই টাকাটা ওই বাক্সে ফাইলেন না, আমারে দেন। মসজিদে চাইছে, টাকাটা আমার বেশি দরকার। আমি পেছনে তাকালাম। ময়লা পাঞ্জাবি আর লুঙ্গি পরা পুরো লোকটার মুখে মায়া ভরা করুণ হাসি। আমি দুটো নোটই ডান বাক্সে ফেলে দিলাম। টাকাটা আমার নয়। আসরের নামাজ পড়তে আসার সময় এক প্রতিবেশী খালা টাকাটা আমার কাছে দিয়েছেন আর বলেছিলেন মসজিদে দান করতে, মানত ছিল তার। টাকাটা ফেলেই লোকটার দিকে তাকালাম, পুরো মুখ যেন শুকিয়ে গেছে। টাকাটা দান বাক্সে ফেলে দিয়েছি দেখে আমি পকেটে হাত দিলাম। একটা 20 টাকার নোট আছে শুধু। টাকাটা বুড়ো লোকটাকে এগিয়ে দিলাম। লোকটার বড়ির মুখটা যেন হাসি ফুটল না, বেশ বিরক্ত হয়ে মনে হলো টাকাটা নিচ্ছে। এমন সময় মুয়াজ্জিনের একামতের রীতিমতো শব্দ ভেসে এলো। আমি ঘুরে মসজিদের দিকে ঢুকে গেলাম। নামাজ শেষে বুড়ো লোকটার কথা মাথা থেকেই যেন উড়ে গিয়েছিল। মসজিদ থেকে বেরিয়ে আনমনে লোকটা যেখানে দাঁড়িয়েছিল সেদিকে তাকালাম। ঠিক লোকটা সেখানে দাঁড়িয়েছিল, সেই বরাবর পথে এক 20 টাকার নোট পড়ে আছে। আমি এগিয়ে গিয়ে টাকাটা তুলে নিলাম। সাথে সাথে প্রচন্ড রাগ অনুভব করলাম। আমি যেই 20 টাকাটা বুড়ো লোকটাকে দিয়েছিলাম এটাই সেটা। আশ্চর্য বনে গেলাম, আজকালকার ভিক্ষুকরা এত অহংকারী। 40 টাকার বদলে 20 টাকা দিয়েছি তাই এত রাগ করে ফেলেছে। টাকাটা দান বাক্সে রীতিমতো ফেরে স্কুলের মাঠের দিকে রওনা দিলাম। আমার প্রতিদিনের অভ্যাস, আসরের নামাজের পর মাগরিব পর্যন্ত স্কুল মাঠে বসে বসে খেলা দেখি ছেলেদের। তারপর মাগরিবের নামাজ পড়ে সোজা বাড়িতে চলে যাই। এই 2 ওয়াক্তই নামাজ পড়া হয় রোজ। আজকাল সন্ধ্যার পর খুব অস্বস্তি অনুভব করি। মনে হয় আশেপাশে কেউ একজন আছে এবং আমার উপরে সব সময় নজর রাখছে, অথচ আশেপাশে কাউকে দেখি না। একটা সময় সন্ধ্যার পর ছাদে চলে যেতাম, চেয়ারে বসে ফেসবুকে ইউটিউবিং চালাতাম। কিন্তু একদিন সন্ধ্যার পর মোবাইল চালাচ্ছি ছাদের পশ্চিম পিঠে চেয়ার বসে। আকাশ মেঘলা থাকলেও ছাদের মিহি আলোর কাছে সবকিছুই যেন ঝাপসা বোঝা যাচ্ছিল। ছাদে আমি একা, শান্ত ভূতরের পরিবেশ হলেও আমার মনের ভেতরে আজ ভয় কাজ করছিল না। অশরীরী কিছু একটার প্রতি আমার বিন্দুমাত্র বিশ্বাস ছিল না। অনেক সময় এমন হয়েছে কোনো ভালো বফির কাহিনীতে ডুবে গেছি। রাত 12টা পর্যন্ত একাই ছাদে বসে থাকতাম। মায়ের বকার উপদ্রব অবশ্য খুব একটা সবসময় ছিল। তো সেদিন ভয়হীন মনে মোবাইল চালাচ্ছি। অন্ধকার ছুঁড়ে চারিদিকে চাঁদের মিহি আলো, আমার দৃষ্টি মোবাইল ফোনের উপরে। এমন সময় ঘাড়ের কাছে কারো গরম নিঃশ্বাস টের পেলাম। স্পষ্ট বুঝতে পারলাম আমার ঠিক পেছনে কেউ বা কিছুটা দাঁড়িয়ে আছে। আমি ঘাড় ঘুরিয়ে তাকালে মুখোমুখি হব ওটার। এক অজানা ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে গেল, বুকের কাঁপুনি যেন বেড়ে গেল। আমার বাড়িতে একটা কুকুর আছে, একতলার ছাদ হয়, মাঝে মধ্যে ওটা আসে ছাদে। কিন্তু আমি যেভাবে বসে আছি, ফ্লোর থেকে কম করে হলো 3.5 হাত উপরে আমার ঘাড়। আমার শরীর কাঁপুনিতে উঠল। আমি সোজা হয়ে দাঁড়ালাম। মোবাইল ফোনের টর্চ না জেলে
স্ক্রিনের আলো সামনে ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম। ভুল করেও পেছনে তাকালাম না। মনে হচ্ছিল পেছনে তাকালে এমন ভয়ঙ্কর কিছু একটা দেখতে পাবো যা আমার দেখা উচিত নয়। সিঁড়ির কাছে আসতেই পায়ে জোর পেলাম। দৌড়ে নিচে নেমে গেলাম, বিছানার নিচে শুয়ে পড়লাম। রাতে প্রচন্ড জ্বর আমাকে কাহিল করে ফেললো। মা এমনিতেই এত রাতে ছাদে যাওয়া বকা দিতেন, তাই মাকে আর ভয়ের কথাটা বললাম না। 3 দিন লাগলো জ্বর থেকে উঠে আসতে। এরপর সুস্থ হলেও কেমন যেন একটু এলোমেলো হয়ে গেল আমার সবকিছু। আমার সমবয়সী বন্ধু বলতে একজনও নেই। দিনের বেলা বেশিরভাগ সময় আমি ঘরে কাটাই। এর কারণে আমি কোনো দিন একাকিত্ব বোধ করিনি। আমি দিনের বেশিরভাগ সময় কাটাতাম মুভি, টিভি সিরিজ এসব দেখে এবং থ্রিলার বই পড়ে। এসব করতে আর ভালো লাগতো না। তখন গান শুনতাম, ফেসবুকে স্ক্রল করতাম, ইউটিউবে ভিডিও দেখতাম, কিছু না কিছু তো অবশ্যই করতাম। দারুণভাবে সময় কাটতো। সেই জ্বরের পর থেকে একদিন একটা বই পড়তে গিয়ে দেখলাম কিছুতেই যেন 2 থেকে 3 পৃষ্ঠার বেশি পড়তে পারছি না। ভাবলাম বইয়ের কাহিনীর বর্ণনার সমস্যা হয়তোবা আমাকে আকৃষ্ট করতে পারছে না। অন্য বই পড়তে গিয়েও একই সমস্যা অনুভব করলাম। বই পড়তে ভালো লাগছে না, কিছুতেই 2 পৃষ্ঠার বেশি যেন পড়তেই পারছি না। মোবাইলে মুভি দেখতে গিয়েও সে একই অনুভূতি। কোনো মুভি, সিরিজ, নাটকে 5 থেকে 10 মিনিটের বেশি দেখতে পারি না। বিরক্তি মন যেন ভরে ওঠে। ফেসবুক, ইউটিউবে সবকিছুই যেন বিরক্ত লাগতে শুরু করলো। নিজের একটা জগতের বন্দী হয়ে থাকায় মা বাবা, 4 বছরের ছোট ভাই, সবার সাথে সহজ সরল বন্ধু সুলভ সম্পর্কটায় ধীরে ধীরে নষ্ট হয়ে গিয়েছিল। কথা বলার জন্য আমার কোনো ভালো বন্ধু নেই। জীবনে এই প্রথম যেন অনুভব করলাম কেউ একজন কল্পনার জগৎ থেকে টেনে হিচড়ে বাস্তবতার জগতে যেন আমাকে আছড়ে ফেলেছে। যা যা করে সময় কাটাতাম সবকিছু যেন ধীরে ধীরে মন উঠে যাচ্ছিল। জীবনে এই প্রথম এমন একাকিত্ব বোধ করতে লাগলাম। কলেজ থেকে ফিরে বাড়ি করার মতো কিছুই পাইনি এবং ভয়ে সন্ধ্যার পর ছাদে যায় না। সেই দিনের পর থেকে সূর্য ডুবলে মনে হয় আমার পেছনে অশরীরী কিছু একটা দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে তার নিঃশ্বাসের শব্দ শুনতে পাই। গরম বাতাস আমার ঘাড় স্পর্শ করে। রাত 10টার মতো বাজে। ডিম লাইট চালানো ঘরে বিছানার এক সাইডে বাম কাঁধ হয়ে শুয়ে আছি। আমি একা একা ঘরে ঘুমাই। হঠাৎ অনুভব করলাম ঘাড়ের ওপরে কারো গরম নিঃশ্বাস পড়ছে। ভয় আমার আত্মা কেঁপে উঠল। ক্রমশ যেন নিঃশ্বাসের গতিটা বেড়ে বেড়ে উঠছে। ঘন ঘন গরম বাতাস অনুভব করছি। একটা সময় মনে হলো কেউ একজন মুখতে রীতিমতো ফু দিচ্ছে আমার ঘাড়ে। প্রচন্ড ইচ্ছা করলো ঘুরে পেছনের দিকে তাকাই, কিন্তু জানি অনাকাঙ্ক্ষিত এমন কিছু দেখবো যা আমার দেখা উচিত নয়। ভয় আমার সহ্যের সীমানাটা অতিক্রম করে ফেললো। ধীরে ধীরে বিছানার উঠে বসলাম। পেছনে না ফিরতেই মেঝেতে ধীরে ধীরে পা নামালাম। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল বেশিতে পা নামানোর সাথে সাথে খাটের তলা থেকে একটা হাত এসে খপ করে আমার পাটা ধরবে, টেনে নিয়ে যাবে খাটের তলায়। তবুও নামলাম, জানি এর চেয়ে ভয়ঙ্কর বিপদ আমার খাটের উপরে। পা টিপে টিপে সুইচ বোর্ডে গিয়ে বাতি চালু করে দিলাম। এবার সব সাহস ফিরে এলো। ঝট করে বিছানার দিকে তাকালাম, কিচ্ছু নেই সেখানে। এখনো ভয় আমার শরীর কাঁপছে। একা একা ঘরে ঘুমানো আমার পক্ষে ভয়ের কারণ যেন 3 দিন অসম্ভব হয়ে পড়েছে। কিন্তু বাড়ির কাউকে কিছু বলতে পারছিলাম না। কিভাবে বলবো? লাইট জ্বালিয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়লাম। আর আমার এই দিনে 2 ওয়াক্ত নামাজ পড়ার অভ্যাসটা গড়ে উঠেছে মসজিদের মুয়াজ্জিন হুজুরের কল্যাণে। বিকেলবেলা খেলতে গিয়ে তার সাথে আমার আলাপ শুরু হলো। তিনি মাগরিবের নামাজ পড়াতে নিয়ে যেতেন সন্ধ্যার দিকে। কয়েকদিন যেতে যেতে অভ্যাস হয়ে গেল। মুয়াজ্জিন হুজুরের কাছে এবার আমার সমস্যাটা জানালাম। তিনি যেন অবাক হয়ে গেলেন। বললেন, মনে হইতেছে খারাপ জিনের আজর পড়ছে তোমার উপরে, বুঝতে পারছো? তিনি জানতে চাইলেন আমি কি আয়াতুল কুরসি পারি কিনা। আমি বললাম আমি পারি না। তিনি একটা কাগজে লিখে দিলেন মুখস্থ করবার জন্য, আর বললেন, এরপর থেকে জিন আসলে আশেপাশে কিছু মনে হলে সূরা নাস পড়বা, কেমন? আর ফালাক পড়া ফুদিবা নিজের শরীরে, কেমন? আর সূরা কিন্তু সহ্য করতে পারে না জিন। সামনাসামনি কোনোদিন জিন দেখলে এই 2টা সূরা পড়লা অবশ্যই পড়বা, তার জিন চলে যাবো। এরপর একদিন গভীর রাত আমার ঘুম ভেঙে গেল সেই ঘাড়ের উপরে সে নিঃশ্বাস পড়ার অনুভূতিটায়। আতঙ্কে অস্থির হয়ে পাথরের মতো শুয়ে থাকলাম। সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি সব আমার মুখস্থ, কিন্তু
এই মুহূর্তে আমার যেন কিছুই করতে পারছিলাম না। আমার ভয় বেড়ে গেল আরো দ্বিগুণ পরিমাণে। আমি স্পষ্ট অনুভব করতে পারছি আমার পেছনে কে একজন শুয়ে আছে। সাথে সাথে এটাও অনুভব করতে পারছি সাধারণ কোনো কিছু ওটা নয়। অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমি সূরা নাসের প্রথম আয়াত মনে করতে পারলাম। সামান্য শব্দ করে পড়ে গেলাম পুরোটা। আশ্চর্য হয়ে গেলাম, নিঃশ্বাসের শব্দটা ধীরে ধীরে মিলিয়ে গেল। দ্রুত মোবাইল হাতে নিয়ে আলোটা জ্বালিয়ে সেদিকে ঘোরালাম। কিছুই নেই সেখানে। বাবা মাকে ভয়ের কৈফিয়ত দিতে হবে, তাই আলো বন্ধ করে ঘুমাই। ডিমলাইটের আলোতে ঘরে ঝাপসা আলো তৈরি হলো। দুনিয়ার অতি প্রাকৃত ভয় পুরোপুরি আলো কিংবা পুরোপুরি অন্ধকারে বাসা বাঁধতে পারে না। ঝাপসা মলিন আলোতে ওদের যত কারবার, তাই ওটাই বন্ধ থাকে। সত্যি প্রচন্ড অন্ধকারে ভয়ের মাত্রাটা অনেকটাই কমিয়ে যায় যতক্ষণ পর্যন্ত না ঘরের পেছনে কারো নিঃশ্বাসের শব্দ পায়। এর পরের কয়েকদিন এমন কিছুই ঘটেনি। 4 থেকে 5 দিন পরে আরেকটা রাতে ঠিক একই রকম গরম নিঃশ্বাস অনুভব করে ঘুম ভেঙে গেল। আমি মুহূর্তের মধ্যেই যেন আয়াতুল কুরসি পাঠ করলাম এবং ওটা মুহূর্তে আবার চলে গেল। এমন ঘটনা একের পর এক ঘটতে শুরু করলো। আমার ভয় কিছুটা কম লাগছিল, কারণ ওটাকে তাড়ানোর ক্ষমতা আমার কাছে ছিল। আমি ওয়াচিন হুজুরের কথা মতো তাবিজ নিলাম। ঘুমানোর আগে দোয়া দরুদ পরে শরীরটা বন্ধ করে ঘুমালাম। তবুও প্রায় প্রতি রাতে ওটা আসলো, আমাকে জাগালো। আমি ওটাকে তাড়াই, ওটা আবারও চলে যায়। আমার আতঙ্ক যেন দিন দিন বাড়তে থাকে। বিরক্ত হয়ে একদিন সিদ্ধান্ত নিলাম ওটাকে আজ রাতে তাড়াবো না, দেখি ওটা কি চায়, কতক্ষণ থাকে আর কি করে। তাই করলাম। সে রাতে আমার ঘাড়ের উপরে ঘন ঘন গরম নিঃশ্বাস পড়ছিল ওটার। আমি কিছুটা ভয় পেয়ে থাকলেও কোনো কিছু যেন করলাম না। একই রকম ভাবে প্রায় 8 ঘন্টা কাটলো, ওটা যাচ্ছে না। আমি কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, আপনি কে? আমাকে চমকে দিয়ে পেছন থেকে একটা মোটা পুরুষালী কণ্ঠ ভেসে এলো, আসসালামু আলাইকুম। আপনি কে? ইয়ামিন। আপনি কি মানুষ? না, আমি জিন। আমার সাথে আপনি এমন কেন করছেন? তখন সে জিনটা বলল, আপনাকে আবার ভালো লেগেছে, বন্ধুত্ব করতে এসেছি। আমি বললাম, এভাবে ভয় দেখিয়ে? ভয় কোথায় দেখালাম? শুধু আমার উপস্থিতি জানান দিয়েছি, এছাড়া কিছু নয়। আপনি আমার সাথে বন্ধুত্ব কেন করতে চান? আমার আপনাকে ভালো লেগেছে। আপনি কি ইফরিত জিন? জি। ভয়ে আমার সারা শরীর যেন মোচড় দিয়ে উঠল। আমি যতদূর জানি জিনেরা মানুষের সাথে যৌন সম্পর্ক করার জন্যই আসে। নারী পুরুষ দুই জাতের সাথে এরা কাজটি করে মানুষকে অপদস্থ করে ফেলে। এসব ভাবছি ওটার দিকে এখনো ঘুরে তাকানোর সাহস হচ্ছে না। ওটার গলা কেমন যেন কেঁপে উঠল লজ্জায়। তিনি বললেন, নাউজুবিল্লাহ ভাই, আপনি যেটা চিন্তা করছেন আমি ওরকম জিন নই। আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। এমনকি ফ্রিদের মধ্যে বেশিরভাগই দুষ্ট জিনদের ওসব কাজ বিরোধিতা করে। আমি বললাম, আপনি কি আমার মনের কথা বুঝতে পারেন? সবারটা না, তবে কিছু মানুষ এটা পারি। আমি একেবারেই যেন নীরব হয়ে গেলাম। সে আরো বলল, আপনারা মানুষেরা আমাদের যতটা বন্ধু ভাবেন আমরা ততটা বন্ধু নই। হ্যাঁ, স্বীকার করি আমাদের যাদের কিছুটা দুষ্ট জিন এবং নোংরা কাজ করে, কিন্তু এর মানে এই না যে সবাই এটা করে। আপনাদের মানুষের ভেতরে যেমন খারাপ ভালো আছে, ঠিক ইফরিদের মধ্যেও ভালো মন্দ আছে। আপনি কি ভালো জিন? লজ্জা দিচ্ছেন ভাই, আমি কারো ক্ষতি করি নাই। মানুষ আমার খুব ভালো লাগে। মাঝে মধ্যে কিছু মানুষের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করি। কিভাবে বন্ধুত্ব করেন বলুন না? যেমন কোন একটা ভালো মানুষের রূপ ধরে যাব, যাকে পছন্দ করে তার সামনে হাজির হব, তার ইচ্ছার বিরুদ্ধে একটা কাজ করাবো। এতেই তার উপরে আমার নিয়ন্ত্রণ চলে আসে, আর তার যেসব কাজ করতে ভালো লাগতো ওসব থেকে মন উঠিয়ে নেই। আপনি আমার সামনে মানুষরূপে এসেছিলেন? জি। লজ্জার বিষয়, ব্যর্থ হয়েছি বন্ধুত্ব করতে। আপনি আমার কথা শুনেননি? দান বাক্সের টাকার কয়টাটা ফেলে দিয়েছিলেন মনে আছে? আপনি ওই বৃদ্ধ ভিক্ষুকের রূপ নিয়ে এসেছিলেন? হ্যাঁ। জি। আমি বললাম, আমি যদি আপনার সাথে বন্ধুত্ব না করি? 2 বার ব্যর্থ হলে খেল খতম। আপনি আমার সাথে বন্ধুত্ব করে আপনার লাভ কি?
আপনার শরীরের নিয়ন্ত্রণ আমি পাবো কয়েকদিনের জন্য, মানে আপনার শরীরে আমি বসবাস করতে পারবো। আপনি যা কিছু অনুভব করবেন আমিও তা অনুভব করবো, মানে মানুষের সাথে বসবাস করাটাই আমার ইচ্ছা। আপনি আপনার চেহারা দেখাচ্ছেন না কেন? আমি আপনার চেহারা দেখতে পারি? আমার নিজের কোনো চেহারা নেই, আমি বহুরূপী, আমায় দেখলে ভয় পাবেন। আপনি এখন কার চেহারা নিয়ে আসেন বলুন তো? এদিকে তাকান, দেখতে পাবেন, তবে ভয় পাবেন না। আগে বলে দিচ্ছি, আমি খুব ছোটবেলায় একবার নামাজ শেষে কবরস্থানে গিয়েছিলাম একজন মৃত মানুষের কবর দেয়া দেখতে। জীবনের প্রথম এত কাছ থেকে কোনো লাশকে কবরে শোয়াতে দেখেছিলাম। কবরে শুয়ে লাশটার বুকের উপরে কাফনের কাপড় সরাতে স্পষ্ট মৃত মানুষটার বুক চোখের সামনে ভেসে উঠল। জীবনে এত ভয় আমি আর কোনোদিন পাইনি। চিৎকার করে দৌড়াতে দৌড়াতে বাড়িতে চলে এসেছিলাম। এতটাই ভয় পেয়েছিলাম যে এরপর থেকে প্রায় স্বপ্নে লোকটাকে দেখতাম আমাকে কাফনের কাপড় পরে তাড়া করছে। মাঝে মধ্যে রাতে ঘুম ভেঙে গেলে চোখ মেলে প্রথমে মনে হতো ওই লোকটা আমার দিকে দাঁড়িয়ে আছে। চিৎকার করে উঠতাম আমি। বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারছিলাম ওটা আমার মনের ভয়। সে ভয়টা কেটে গিয়েছিল একটা সময়, কিন্তু এই মুহূর্তে ওটা আবার ফিরে এলো যেন। আমার মনে হচ্ছে আমি ঘুরে পেছনে তাকালে সে মৃত লোকটাকে দেখতে পাবো। আমি পেছনে না তাকিয়ে শব্দ করে সুরাগুড়া পড়ে গেলাম। ওটার উপস্থিতি মিলিয়ে যেতেই ভয় কেঁদে উঠলাম। আব্বা আম্মা ছোট ভাই সবাই ছুটে এলো। তাদের কিছুই বললাম না, শুধু জানালাম আমি ভয় পেয়েছিলাম। এরপর অনেক বছর কেটে গেছে। ওই জিনটার উপস্থিতি আমি আর কোনো দিন টের পাইনি। ওটা আর কখনো আমার মনে কিংবা বিছানায় স্থান পায়নি। আমার মনে হয়েছিল ছোটবেলায় ভয় পাওয়া সেই ভয়টাই আমাকে জিনটার কবল থেকে রক্ষা করেছে। সে রাতে আমি জিনটার দিকে প্রায় তাকিয়ে ফেলেছিলাম। ওটার দিকে তাকানো মানে নিজের অনিচ্ছা সত্ত্বেও জিনের কথা শোনা, অর্থাৎ তার সাথে বন্ধুত্ব করে নিজের শরীরের অর্ধেক ক্ষমতা তার হাতে তুলে দেয়া। কিন্তু সেই ভয়টাই আমাকে বাধ্য করেছিল ওটার দিকে না তাকাতে। সে প্রথম অনুধাবন করলাম ভয় একটা উপকারী জিনিস হতে পারে। ওটা পরজীবের মতো মানুষের প্রাণে কাজে লাগে, কখনো কখনো উদ্ধার করে ভয়ঙ্কর কোনো পরিস্থিতি থেকে। যিশু ভাই, এই ছিল আমার ঘটনা। যদি ঘটনাটি আপনার কাছে পছন্দ হয় আপনি আপনার মতো করে ভৌতিক দুনিয়ায় শেয়ার করতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, আমাদের নয়ন সারিয়ার ভাই। সত্যি অনেক ভালো একটা স্টোরি ছিল। যদি এই স্টোরিটা অনেক আগে আমি মনে হয় শুনেছিলাম, দারুণ। মনে হয় আমার আরেকটা প্ল্যাটফর্ম ভৌতিক কথাতে হয়তো শেয়ার হয়েছিল সামহাও, আমার কাছে যেটা মনে হয়েছে, বিকজ আমার স্টোরিগুলো মনে থাকে। আমি কিছু পড়লে সত্যি মনে থাকতে পারে। সত্যি দিস ইজ অ্যাবসোলুটলি অনেক অনেক দারুণ ছিল। এবং আমি এতটুকু বিলিভ করি যে দিস ইজ অ্যাবসোলুটলি মাস্টারপিস স্টোরি। এবং স্টোরি অনেক ভালো ছিল, অনেক অদ্ভুত ছিল, ভয়ঙ্কর ছিল। সুন্দর সুন্দর স্টোরি ভাই, সুন্দর স্টোরিকে আমি সবসময় সুন্দরই বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার এই স্টোরির জন্য। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আছে ইনশাআল্লাহ। আমরা পরবর্তী ঘটনা খুব দ্রুতই আপনার কাছ থেকে পেয়ে যাব। সো এই প্রার্থনায় চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী ঘটনা আপনার কাছে ভালো লাগবে। চলে যাই ঘটনায়। ঘটনাটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। তিনি লিখেছেন, ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জফরি ভাই, আশা করি আপনি ভালো আছেন। তো আমি আর কথা না বাড়িয়ে আমার ঘটনায় চলে যাই। আমার নাম সাজিদ, আমার বাসা বরিশাল। তো ঘটনাটা আমার এক ভাইয়ের সাথে ঘটেছে। তার নাম নাদিম ভাই। নাদিম এবং জাকির দুজন খুব ঘনিষ্ঠ বন্ধু, বলতে পারেন বেস্ট ফ্রেন্ড। তো তার ভেতরে জাকির ছিল একটু দুষ্ট প্রকৃতির। তো তারা দুজনেই ঘোরার জন্য বাজারে যায় এবং ঘুরতে ঘুরতে রাত 9টা বেজে গেছে। এবং আমরা জানি গ্রামের রাত 9টা মানে কিন্তু অনেক রাত। তারা দুজনেই মোটামুটি সাহসী ছিল। তার ভেতরে জাকির একটু বেশি সাহসী ছিল। তো এইভাবে ঘুরতে ঘুরতে রাত 10টা বেজে গেছে। ইতিমধ্যে বাজারের সব দোকান বন্ধ করে দিয়েছে। তো তারা চিন্তা করলো তারা বাসায় চলে যাবে। তো যে ভাই বলে রাখি, আমাদের বাসায় যাওয়ার আগে একটা মোড় আছে, 3 রাস্তার মোড়। তার একটু সামনে কষায়ের দোকান আছে। আর ওই কষায়ের সব দোকান সম্ভবত রাত 8টার পরে বন্ধ করে দেয়। কিন্তু
সেদিন রাত 10টার পরেও খোলা ছিল। তারা দেখে অনেকটা বেশি অবাক হয়ে যায়, কিন্তু ব্যাপারটা অতটা মাথায় নেয়নি। তো তারা চিন্তা করলো কষাই যেহেতু মাংস কাটছে, তো বসে দেখি একটা আগুন পাই কিনা, সিগারেটটা ধরিয়ে খাবো। তো যেমন কথা তেমন কাজ, এগিয়ে গেল। তার একটু কাছে এগিয়ে দেখলো সে যেমন ভাবে বসে আছে কিছু চাবাচ্ছে মনে হচ্ছে। তো জাকির ভাই বলল, এই ভাই, আপনার কাছে কি একটু আগুন হবে? হ্যাঁ। কষাইটা আর কিছুই বলল না, এমন ভাব নিল যেন সে শুনতে পায়নি এবং সে দুজনকে দেখতেই পাচ্ছে না। তো এভাবে অনেকক্ষণ ডাকার পর যখন কষাইটা কোনো জবাব দিল না, তখন নাদিম রেগে গেল এবং বলল, ওই মিয়া, আপনাকে কতক্ষণ ধরে ডাকতেছি, শুনতে পান না? হ্যাঁ, নাকি শুনতে পাওয়া না দেখার ভান করতেছেন? নাদিম তার কাছে গিয়ে তার গায়ে হাত দিয়ে বলল, মিয়া, দেখতে পাইতেছো না? হ্যাঁ, শুনতে পাইতেছি না। ঠিক তখনই কষাইটা ঘুরে তাকালো এবং জাকির আর নাদিম যা দেখলো তা দেখার জন্য একেবারেই প্রস্তুত ছিল না। তারা দুজনে দেখলো সেই কষাইটা রীতিমতো মুখে অনেক রক্ত এবং সেই কষাইটার চেহারা ছিল অনেক ভয়ঙ্কর। তার বড় বড় দুটো দাঁত আছে, তার একটাও চোখ ছিল না, আর তার সামনে দেখলো একটা অর্ধেক খাওয়া ছাগল। সে এতক্ষণ বসে বসে ছাগলটাকে খাচ্ছিল। তারপর সে আমাকে বলল খুব ভয়ঙ্কর কণ্ঠে, যেমন ছেলে মেয়ে যদি একসাথে কথা বলে তাহলে যেমন হবে ঠিক তেমন ভাবে সে বলল, এই জানোয়ার বাচ্চা, তোরা আমার খাবারে কেন বিরক্ত করছিস? আজকে আমার হাত থেকে তোদেরকে বাঁচাতে পারবে না। এটা শুনে তারা দুজনেই ভীষণ ভয় পেয়ে গেল এবং তারা ওই জায়গাটা থেকে দূরে চলে যাচ্ছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে তারা এক পাও যেন এগোতে পারলো না। তখন ওই আবরটি আসছিল, এটা দেখে জাকির অজ্ঞান হয়ে গেছে। নাদিম যত সূরা কালাম পারে সব পড়তে শুরু করলো, কিন্তু কে যেন সবই নাদিম গুলিয়ে ফেলছিল, মানে ঠিকঠাক ভাবে কিছুই পড়তে পারছিল না। তখন দেখতে পারলো ওই আবরটা তার হাত দিয়ে বড় বড় নখ বের করছে এবং আবুটি চিৎকার করতে করতে আসছিল আর বলছিল, এই জানোয়ার বাচ্চা, আজ তোর দুজন শেষ। এদিকে এত সব ঘটনা দেখে নাদিমও আটকান হয়ে গেল। তারপরে তাদের যখন জ্ঞান ফিরল, তারা দুজনেই নিজের বাড়িতে আবিষ্কার করলো নিজেদেরকে এবং নাদিমের বাবা মা জানতে চাইলো কি হয়েছিল তোদের সাথে। তখন নাদিম সমস্ত ঘটনা করে বলল এবং এই সেম কথা জাকির তার বাবাকে বলল। এরপর তারা দুজনে ফ্যামিলি থেকে হুজুরের কাছে যায় এবং হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেয়। তারপর হুজুরের কাছ থেকে আসার সময় সামনে এক বাসা অনেক ভিড়ভাট্টা দেখতে পেল। তারা সেখানে গেল, গিয়ে দেখলো সে ছাগলটা, আধা খাওয়া ছাগলটা। তারা একজন আরেকজনের সাথে বনাবনি করছিল এইভাবে কে মেরেছিল ছাগলটাকে। তখন জাকির আর নাদিম মনে মনে ভাবে কাল রাতেও ভাবে অবটা ছিল হয়তো বা ওই ছাগলটা মেরেছে, কিন্তু তারা কাউকে কিছুই বলেনি। সে সোজা বাসায় চলে আসলো। তারপর থেকে রাতের বেলা তারা একটু কম বের হয় এবং তাদের দুজনের সাথে আর কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটেনি। তো এই ছিল আমার ঘটনা যিশু ভাই। জানি না ঘটনাটি প্রচুরযোগ্য কিনা, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। ঘটনা প্রচার হলে জানাবেন, না হলেও জানাবেন, আর যদি প্রচার হয় কততম এপিসোডে শোনাবেন জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম যিশু ভাই, আমার নাম সাজিদ, আমি বরিশাল থেকে বলছি। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম সাজিদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য। এবং আপনার স্টোরি কিন্তু শেয়ার হয়ে গেল। স্টোরিটা বেশ অদ্ভুত ছিল এবং একই সাথে ইউনিক ছিল। ভালো লেগেছে, ডেফিনেটলি ভালো লেগেছে। আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় আমি ডেফিনেটলি আছি। সো এই হচ্ছে বিষয়, আমি আর দেরি করবো না, আমি চলে যাচ্ছি আমরা নেক্সট স্টোরিতে। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম যশু ভাই, আশা করি ভালো আছেন। আমি অনেকদিন আগে একটা গল্প পাঠিয়েছিলাম। আমার নাম মোহাম্মদ বাইজিদ, আমি রাজশাহী কাটালি থেকে বলছি। আজ যে ঘটনা বলবো সেটা আমার একজন বন্ধুর কাছ থেকে শোনা। আমার বন্ধুর নাম হাবিবুর রহমান। এই ঘটনাটি তার বোনের সাথে ঘটেছে। তার বোনের নাম হলো আসিয়া। কথা না বাড়িয়ে শুরু করছি ঘটনা। হাবিবদের গ্রামে দুই ভাই ছিল। কোনো কারণে এক ভাই অন্য ভাইকে দেখতে পারতো না। একদিন বড় ভাই তার ছোট ভাইকে কথার ফাঁদে ফেলে দুই ভাই মিলে বিলের ধারে রীতিমতো বেড়াতে গিয়েছিল। তারপর বড় ভাই ছোট ভাইকে বলল, চল আখ খেতে যায়। তারপর আখ খেতে খেতে বড় ভাই ছোট ভাইকে লাঠি দিয়ে মাথায় বাড়ি দিল। সে তখন মাটিতে পড়ে গেল। তখন তার বড় ভাই ছুরি দিয়ে অনেক কষ্ট করে তাকে মেরে ফেলে। মারার সময় সে অনেক চিল্লাচ্ছিল, ফাঁকা বিলে কেউ শুনতে পায়নি। তারপর থেকে শুরু হয়
আজব ঘটনা। বীরের পাশে একটা বাগান আছে, সেই বাগানে রাতের বেলা নাকি আজব আজব আওয়াজ শুনতে পাওয়া যায়। আবার কখনো কখনো মনে হয় কে যেন দৌড়াচ্ছে। আমার বাগানের পাশে আমার বন্ধুর বাড়ি আছে, ও বলতে ভুলে গেছি তার বোনের বিয়ে হয়ে গেছে, তার বোনের বাচ্চা হয়ে গেছে। কিন্তু আসিয়া আপু রাতের বেলা আতর ঘরের বাইরে, কিন্তু আসিয়া আপু রাতের বেলা আজও ঘরের বাইরে যায় না, কারণ আজব আজব ঘটনাগুলো ঘটে। কিন্তু আসিয়া আপু খুব সাহসী, তাই ভয় পায় না। আর বাচ্চা মাঝে মাঝে কান্না করে, এই ঘটনা তার বাসায় বলে, কিন্তু বাসায় কেউ কিছু মানে না। তার ভাই আর ভাইয়ের বন্ধু বলল, আজ আমরা তোর ঘরে থাকবো রাতের বেলা, দেখি কি হয়। তারা রাতে থাকতে লাগলো, কিন্তু মাঝ রাতে হঠাৎ সে একই রকম আওয়াজ। তারা দুজনে সেই সময় বাড়ি থেকে ভয় পালালো। তারপরের দিন কবিরাজ আসলো, এসে কবিরাজ বলল যদি আওয়াজ আসে তবে সেই ছেলের কষ্ট দিয়ে মারার কারণে। সে বাগানে দৌড়ালো, চিৎকার করে বলল আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তখন কবিরাজ বাড়িতে দোয়া পড়ে ঘিরে দেয় আর বলে যে বাড়িতে কোনো সমস্যা হবে না। এটা ছিল আমার ঘটনা, আশা করি ভালো লাগবে। ভাই কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবার আসি ঘটনা 2। এই ঘটনাটি আমার একটা হুজুরের কাছ থেকে শোনা ঘটনা। আমার হুজুরের নাম মাওলানা মোহাম্মদ আলী সাহেব। সে যখন ঢাকা পড়াশোনা করত তখন তার সাথে একটা ছাত্র ছিল যার নাম ছিল খায়রুল। ঘটনাটি খায়রুলের সাথে ঘটে। খায়রুল এক সন্ধ্যার সময় বাড়ি থেকে মাদ্রাসায় আসছিল। হঠাৎ দেখতে পায় তার পেছনে সাদা শাড়ি পরা একজন মহিলা এবং তার মুখটা ঢাকা। সে ভয়ে মাদ্রাসার দিকে দৌড় দিল। সে মাদ্রাসায় এসে আর কিছুই বলল না। হঠাৎ পরের দিন অনেক জ্বর আসলো। ছাত্ররা মনে করলো এমনিতে জ্বর এসেছে, কিন্তু সে রাতে ঘুমের মধ্যে চিৎকার করে ওঠে আর বলে দেয় আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। তখন থেকে বড় হুজুরের কাছে নিয়ে যাওয়া হলো। বড় হুজুর বলল তার গায়ে জিনের আঁচড় পড়েছে। হুজুর তাকে একটা তাবিজ দেয় আর বলে দেয় এইটা খুলবা না। সে তাবিজটা আর খুলে না, কিন্তু হঠাৎ একদিন তার তাবিজটা হারিয়ে যায় আর মহিলা জিনটি তাকে রীতিমতো তার গায়ে উঠে যায় এবং সে হঠাৎ করে মাঝে মাঝে রাতের বেলা কোথায় যেন চলে যায় এবং ঘুমের মধ্যে মনে হয় যেন কার সাথে গল্প করছে। বড় হুজুর আসে, তাকে দেখলো এবং বলল তার গায়ে একটা মেয়ে জিন ভর করেছে, কিন্তু সে তার কোনো ক্ষতি করবে না। এভাবেই চলতে থাকে। একটা সময় ছেলেটি মাদ্রাসা ছেড়ে চলে যায়, মানে পড়ালেখা বাদ দিয়ে সে পড়াশোনা করে না। তারপরে সে কাজ করা শুরু করে। এই ছিল আমার ঘটনা। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। ভালো লাগবে পড়ে শোনাবেন। ভৌতিক দুনিয়া দীর্ঘজীবী। আমি বাইজিৎ বলছিলাম, রাজশাহী কাটাখালী থেকে। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ আপনার স্টোরির জন্য বাইজিৎ ভাই। এবং স্টোরি দুটো বেশ অদ্ভুত ছিল এবং ইউনিক স্টোরি ছিল। এবং রিয়েল স্টোরি এরকমই হয়, ছোটখাটো হয় কিন্তু অদ্ভুত হয়। এই জিনিসটা আমি বিলিভ করি, বিকজ আমি যত রিয়েল স্টোরি শুনেছি ম্যাক্সিমাম স্টোরিগুলোর ডিউরেশন অনেক ছোট হয়। কিছু স্টোরি থাকে, ম্যাক্সিমাম অনেক স্টোরি থাকে যেগুলো অনেক ডিটেইলড, এবং ডিটেইলড ভাবে স্টোরি শেয়ার না করলে সেটার মজাটা থাকবে না। সো আমি বলবো দিস স্টোরি ইজ ডেফিনেটলি রিয়েল স্টোরি। আসলে অদ্ভুত ঘটনা কিন্তু করতে সময় লাগে না, হুট করেই হয়ে যায়। সো থ্যাংক ইউ ভেরি মাচ বাইজিৎ ভাই আপনার স্টোরির জন্য। আপনার পরবর্তী কোনো ঘটনা থাকলে আমাকে ডেফিনেটলি পাঠিয়ে দেবেন ভৌতিকদুনিয়া@gmail.com ঠিক এই ইমেলে। আমি চলে যাচ্ছি আমাদের ভৌতিক দুনিয়ার আজকের এপিসোডের সর্বশেষ ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। ভৌতিক দুনিয়ার জন্য ঘটনা। আসসালামু আলাইকুম জসু ভাই, আশা করি আপনি ভালো আছেন। আমিও ভালো আছি। আমার নাম সুব্রত কুমার রায়, বাসা উল্লাপাড়া, থানা শ্যামপুর গ্রামে। আমি এর আগে একবার একটা ঘটনা লিখেছিলাম, ওটা আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা ছিল। আর যে ঘটনা বলবো তা আমার ঘটনা নয়, এটি আমার দাদুর মুখ থেকে শোনা ঘটনা। আমার দাদুর নাম বলতে বারণ করার কারণে আমি তার নামটা বলতে পারছি না, কিছু মনে করবেন না, এর জন্য দুঃখিত। তো যাই হোক, আমি মূল ঘটনাতে আসি। ঘটনাটি অনেক দিন আগের ঘটনা। সালটা ছিল 1977 সাল। তখন শীতের দিন ছিল। একদিন এক রাতে অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার সময় একটা বাঁশ ঝাড় থেকে একটা বাঁশ পড়েছিল রাস্তার মাঝ বরাবর। তখন দাদুর একটা বন্ধু ওই বাঁশের উপর দিয়ে পা মারিয়ে মাত্র বাঁশটি দাদুর বন্ধু থেকে একটু বাঁশের উপরে নিয়ে গেল, এবং দাদু কিছু বুঝে ওঠার আগে দাদুর বন্ধু বাঁশ ঝাড়ের উপর থেকে দাদুকে বলল, তুই পালা, আমাকে ভাবিস না। কিন্তু দাদু সেখান থেকে আর যায় না, কারণ দাদু জানতেন দাদু একা একা গেলে দাদুর বিপদ হতে পারে। দাদু এই বাঁশঝাড় থেকে একটু কঞ্চি, মানে
বাঁশের ডাল ভেঙে কিছুটা মঞ্চ পড়ে বাঁশ ছাড়ে আঘাত করলে দাদুর বন্ধুকে ফেলে দেয়। তখন দাদু তার বন্ধুকে নিয়ে পালিয়ে আসতে গিয়ে দেখলো দাদুর বন্ধুর নাক মুখ দিয়ে অনেক রক্ত পড়ছে। দাদু তাকে বলল, তোর কি হয়েছে? তখন দাদুর বন্ধু বলল, ভাই আমি যা দেখলাম তা দেখলে আমার কেন, আমি কখনো ভাবতেও পারিনি। দাদু বললো, কি হয়েছে বল আমাকে। তখন দাদুর বন্ধু বলল, বিশাল এক অবয়ব আমার ঘরের উপরে উঠে আছে, আমার ঘরের রীতিমতো কামড় দিয়ে রক্ত চুষে চুষে খেয়ে নিচ্ছে। তখন আমি জোরে জোরে চিৎকার করা শুরু করি, কিন্তু দুঃখের বিষয় তুই আমার কথা শুনতে পাচ্ছিলিস না। কিন্তু আমার ধীরে ধীরে শক্তি যেন শেষ হয়ে আসছে। ঠিক তুই কি জানি করলি? আর তখনই অপরটা চিৎকার দিয়ে বললো, কাজটা ভালো করলি না, আমার খাবার আমার কাছ থেকে ছিনে নিলে ভালো ফল হবে না। এসব কথা বলতে না বলতে শুরু হলো আর কাহিনী। তখন দাদু বাম পাশে তাকাতেই দাদু দেখতে পেল দাদু যার সাথে কথা বলছে সে আসলে দাদুর বন্ধু নয়, ওই কালো অপরটা। তখন দাদু চিৎকার দিয়ে বলে উঠলো, হে মালিক, কিছু একটা উপায় দেখাও। তখন দাদুর হাতের পকেটে চলে যায় এবং লক্ষ্য করলো দাদুর হাতে একটা রুদ্রাক্ষের মালা। দাদু সাথে সাথে মালাটি হাতে নিয়ে মালাটি রীতিমতো জপ করতে থাকে। আর এদিকে ওই অপরটা দাদুর এক হাত ধরে রীতিমতো টানতে টানতে এদিক সেদিক নিয়ে যায়। দাদুর মালা জপ করা শেষ হলে দাদু মালাটি ওই অশরীরী আত্মার শরীরে ছুঁড়ে ফেলার সাথে সাথে ওই আত্মাটা দাদুর শরীর বন্ধ থেকে বের হয়ে আসে। আর ওই আত্মাটাই কাক হয়ে যায়, আর কাকটা শরীর আগুন ধরে যায়। দাদুর বন্ধু অজ্ঞান হয়ে পড়ে যায়। দাদু তার কাছে গিয়ে দেখলো দাদুর বন্ধুর শরীরে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। মনে হয়েছে কে যেন ধারালো ছুরি দিয়ে সজোরে আঘাত করছে। দাদু তার বন্ধুকে রীতিমতো কল করে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় আসার পর দাদু নিজে অজ্ঞান হয়ে যায়। তখন সে নাকি দেখলো যে সে যে বাসায় গিয়েছে সেটা বাসা না, সেটা ছিল একটা শ্মশান ঘাট। ইতিমধ্যে রাত পার হয়ে গেছে, ভোর হয়ে যায়। রাস্তায় মানুষের সমাগম হলে মানুষজন তাদের চিনতে পারে, ধরাধরি করে বাসায় নিয়ে আসে এবং এরপর একজন সন্ন্যাসী ডেকে তাদের সুস্থ করে তোলে। ওই সন্ন্যাসী যাবার সময় দাদুকে বলে যায় তার পেছনে ভয়ঙ্কর শক্তি লেগেছিল, কিন্তু তোর শুভ কোনো শক্তি আছে যার কারণে আজ তোরা দুজনেই বেঁচে আছিস। এই বলে সন্ন্যাসী বিদায় নেয়। আর দাদুর বন্ধু সুস্থ হতে বেশি দিন সময় লাগে না। তারপর থেকে দাদু আর তার বন্ধু ওই পথে কোনো দিন যাতায়াত করেনি, তারা এখনো ভালো আছে। আশা করি আপনাদের ঘটনাটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই পড়ে শোনাবেন। প্লিজ জিপি ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এমনই কামনা করি। টাটা। আবারও কোনো ঘটনার মাধ্যমে আবারও ফিরে আসার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, অ্যান্ড থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড আমি একই সাথে বলতে চাই স্টোরিটা সত্যি অনেক 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 বেশি অদ্ভুত ছিল। অ্যান্ড আই বিলিভ প্রত্যেকটা মানুষের স্টোরিটা ভালো লেগেছে। বিকজ আসলে কিন্তু এটা হয়, কখনো কখনো মানুষ কার মাধ্যমে কিভাবে উদ্ধার পেয়ে যায় এটা আসলে বোঝাটাও এক প্রকার মুশকিল। এবং আসলে এই ঘটনাগুলো এতটাই কাকতালীয়ভাবে হুট করে হয়ে যায় যে আপনি কখনো বুঝতেই পারবেন না যে আসলে কখন ঘটবে এই ব্যাপারগুলো। সো থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, এবং আপনার পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম। আপনার কাছে ওদের আরো স্টোরি থেকে থাকে আপনি ডেফিনেটলি আমার কাছে পাঠিয়ে দেবেন। আপনার পরবর্তী ঘটনা ডেফিনেটলি আমরা শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এই ছিল আজকের আয়োজন। আজকে আর বেশি বড় করছি না আজকের এপিসোড একটু বড় না, ছোটই বলা যেতে পারে। ইনশাআল্লাহ আপনাদের সাথে আগামীকাল নতুন একটা এপিসোড নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।